যে আমি প্রথম যখন বনানী করাইল বস্তিতে কাজ শুরু করি বা ভাসান থেকে কাজ শুরু করি, আমাকে কিন্তু এখানে মানে কাজের সুযোগ বা যাওয়ার সুযোগ দেয়নি। ওখানে বড় দলগুলির সিন্ডিকেট আছে। এখন যেই অবস্থা দেখছি, যে কাদা ছোড়াছুড়ি দেখছি প্রার্থীদের মধ্যে, হ্যাঁ, এইখান থেকে যদি না বেরোই তাহলে তো এমনও হতে পারে যে ভবিষ্যতে আরেকটা স্বাধীনতা দরকার হতে পারে। সময় বলছি যে আমি কিন্তু পজিটিভ রাজনীতি করব, আমি কোনো নেগেটিভ রাজনীতিতে বিশ্বাসী না। গণতন্ত্র নিয়ে কথা বলি, সেই জায়গাটাই তো আসলে আমরা ঠিক নেই। মানুষের অধিকারের জায়গায় আমরা ঠিক নেই। আমার তো আসলে আমার কোনো জায়গায় দাঁড়িয়ে যে আমি আমার অধিকার নিয়ে কথা বলবো, সেই জায়গাটাও তো এখনো তৈরি হয়নি সত্যি কথা বলতে। চর্চার স্টুডিওতে আজ আমাদের অতিথি ঢাকা 17 আসনের প্রার্থী, জাতীয় পার্টি জেপি মনোনীত প্রার্থী তপু রায়হান। তপু রায়হান, আপনাকে স্বাগত। আপনি নির্বাচন করছেন, এখন পর্যন্ত নির্বাচনে প্রচার শুরু হয়েছে 22 জানুয়ারি থেকে, তারপর থেকে এখন পর্যন্ত তো প্রচার চালাচ্ছেন। আপনি প্রফেশনে ছিলেন হচ্ছে, আমি একদমই অন্য একটা জায়গা থেকে একটু আসি, যে প্রফেশনে ব্যবসার সঙ্গে যুক্ত, উদ্যোক্তা ছিলেন, আপনি পারফর্ম করেছেন, হঠাৎ রাজনীতিতে কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চর্চাকে যে আমাকে আজকে এখানে আমন্ত্রিত করার জন্য। আমি আসলে বেসিক্যালি ছোটবেলা থেকেই মানুষের কাছে যাওয়ার আমার একটা প্রবণতা ছিল। আর আমার বাবা জহির রায়হান, ওনার একটা আদর্শ ছিলেন, উনি সবসময় বলতেন যে দেশ একটি সংসার, এই সংসারটাকে মানে উনি একটা সুন্দর জায়গায় দেখতে চেতেন সবসময়। তো আমি আসলে ওই বাবার যে আদর্শ ছিল, যে স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়ন করার জন্যই, এবং আমি যেহেতু মানুষের কাছে যাওয়ার একটা আমার প্রবণতা ছিল, মানুষের সমস্যা নিয়ে আলাপ আলোচনা করতাম, চেষ্টা করতাম কিভাবে সমস্যার সমাধান করা যায়। তো এই যে মানে দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার একটা আমার চিন্তা চেতনা সবসময় ছিল, সেই জায়গা থেকেই আসলে মূলত আমার ব্যবসার পাশাপাশি আমার রাজনীতি প্ল্যাটফর্মে আসা। সেই জায়গা থেকে তো ব্যবসা নিজেও তো হচ্ছে, ব্যবসা তো একটা বড় অবদান রাখে আসলে এই সংসারের কথা যদি আমি বলি। সংসারে তো আয়ের প্রয়োজন হয়, হ্যাঁ, মানে আয় যখন না থাকে, একটা কথা আছে যে অভাব এলে হচ্ছে ভালোবাসা জানালা দিয়ে পালায়, সেটা তো সংসারের ক্ষেত্রেই বলা হয় আসলে। তো সেক্ষেত্রে ওটাও তো একটা পদ্ধতির জায়গা ছিল। বা জহির রায়হান, শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান, তার জায়গায় যেটা আমরা জীবন থেকে নেয়াতে উনি এটা দৃশ্যায়নও করেছেন, রাজনীতি, দেশ, সংসার কিভাবে মিলেমিশে যায়। তো উনি যেই সচকিতভাবে যেই জায়গাটাতে হচ্ছে চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে টোটাল রিয়েলিটিটা কি আসলে সেটাকে হচ্ছে পর্দায় হাজির করা, তার লেখনী, এই সব কিছুর মধ্য দিয়ে তিনি সেই চেষ্টাটা করেছেন। সেখানে তিনি সরাসরি রাজনীতিতে আসেননি কখনো। তো সেই জায়গার সাথে আপনি সেই জায়গা থেকেই উদ্দীপ্ত হয়ে রাজনীতিতে এলেন। আপনার কি কখনো মনে হয়েছে যে অন্য উপায়গুলোর বদলে সরাসরি রাজনীতিতে আসাটা আসলে বেশি কাজ করতে দেবে, এই ধরনের কিছু মনে হয়েছে? হ্যাঁ, অবশ্যই। দেখেন, আপনি যখন মানুষের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন বা দেশকে নিয়ে কাজ করতে চাবেন, তখন অবশ্যই একটা শক্তিশালী প্ল্যাটফর্মের দরকার আছে। এই প্ল্যাটফর্মটি আমাদেরকে সাহায্য করবে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। আর ব্যবসাটা হচ্ছে হলো প্রত্যেকটা মানুষেরই একটা পেশা। শুধু ব্যবসা না, মানে এক একজন মানুষ এক একটা পেশায় থাকেন। তো সেই ব্যবসার পাশাপাশি আমি যদি এভাবে বলি যে আসলে রাজনীতি তো কোনো পেশা হতে পারে না। রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য করা। তো সেটা তো আসলে একটা পেশা হতে পারে না, কারণ রাজনীতিকে আপনার ইনকাম করার তো কিছু নেই। রাজনীতিতে আপনার অনেক কিছু মানুষের কল্যাণে দেওয়ার আছে, মানুষের জন্য দেওয়ার আছে, দেশের জন্য কাজ করার একটা সুযোগ আছে। তো সেক্ষেত্রে ব্যবসাটা যেহেতু আমার পেশা, ব্যবসার জায়গায় আছে। ব্যবসার পাশাপাশি আমি রাজনীতিতে এই প্ল্যাটফর্মটি এজন্যই বেছে নিয়েছি, কারণ সেখান থেকে মানুষের কাছে যাওয়ার একটা সুযোগ থাকে, মানুষের কাছে যাওয়ার একটা সুযোগ করে দেয় এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি। আচ্ছা, তো শুরুতে ঢাকা 17 থেকে আপনি নির্বাচন করছেন, 17 আসন থেকে। 17 আসনে এইবারের নির্বাচনে সবচেয়ে 17 আসনের প্রসঙ্গটি এলেই তারেক রহমান সামনে চলে আসছেন, আপনার প্রতিদ্বন্দ্বী তিনি ওই আসনে। এই জায়গাটাতে এই যে হেভিওয়েট একজন প্রার্থী, যাকে নিয়ে হচ্ছে গণমাধ্যম থেকে শুরু করে সকল স্তরে আসলে আলোচনা, সেই জায়গার
তার প্রতিদ্বন্দ্বী হিসেবে এই জায়গাটাতে আপনি কোনো সংকটের মুখোমুখি, যেটা হচ্ছে প্রচারের ক্ষেত্রে হতে পারে বা মনে হতে পারে যে একটা ডিপ্রেসিংও হতে পারে যে সব জায়গায় আমিও প্রার্থী কিন্তু সব জায়গায় আলোচনাটা থাকেনি, এই ধরনের কোনো কিছু ফেস করছেন কিনা বা মনে হচ্ছে কিনা? এই ব্যাপারে আমার দুটি মত আছেন। একটা মত হলো যে তারেক রহমান অবশ্যই একজন শক্তিশালী প্রার্থী। আমি মনে করি যে একজন শক্তিশালী প্রার্থীর সাথে থাকলে আমিও শক্তিশালী হব। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে আমাকে যারা নির্বাচন করবেন, আমাকে যারা সমর্থন দিবেন, সেই সমর্থন নির্বাচনের জায়গায় আমি তো মনে করি যে আমার একটা আলাদা অবস্থান আছেন। আমার বাবার যে আদর্শ, জহিরানকে সবাই চিনে, 17 আসনে যারা আছেন মোটামুটি সবাই চেনেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তারেক রহমানের সাথে আমি নির্বাচন করছি, সে জায়গায় আমার কোনো ভয়ের জায়গা বা আমি বলবো না যে না আমি খুব দুর্বল, সে জায়গাটা আমি চিন্তা করছি না। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে আপনি যদি বলেন যে হ্যাঁ ওনার মতো একজন যেহেতু উনি একটা বড় দলের একজন প্রার্থী, সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই প্রচারণায় তারা এগিয়ে, সেই জায়গাটায় আমাদের কাজ করার সুযোগ অবশ্যই কম আছে। তো তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, এটা বলাটা খুব জরুরি যে আমার যতটুকু আমি করতে পারবো, যতটুকু আমার সাধ্যের ভিতরে আছে সেটাই আমাকে করতে হবে। কারণ আমাদের কিন্তু একটা লিমিটেশন আছে। এমনিতে নির্বাচন কমিশন কিন্তু একটা বলে দিয়েছে যে খরচের ব্যাপার জায়গায়, যে প্রতি ভোটার 10 টাকার বেশি খরচ করা যাবে না, বা এতটা লিফলেট করতে পারবো, ব্যানার করতে পারবো, ফেস্টুন করতে পারবো, কিন্তু সেটা আসলে সেই জায়গায় নেই। আমরা যেটা দেখছি যে বড় যে দলটি আছেন, দুটো দল যদি আমি বলি, জামায়াত এবং বিএনপি, তারা যেভাবে ব্যাপকভাবে যে খরচ করছেন, সেই খরচের জায়গায় তো আসলে এটা একটা চিন্তার বিষয় যে অন্যান্য যারা প্রার্থী আছেন বা স্বতন্ত্র প্রার্থী আছেন, তারা তো কোনো জায়গায় কিছু করারই সুযোগ পাচ্ছে না। আমি যদি চাই যে আমি অমুক জায়গায় আমার ফেস্টুনটি বা ব্যানারটি দিব, কিন্তু আমি পারছি না। আমার ক্ষমতার জন্য, ক্ষমতা আমি বলছি যে আমার যে খরচের জায়গার সেটার জন্য পারছি না, আর্থিক সংগতির জায়গায় আমি পারছি না। আমি পারছি না যে তাদের, হ্যাঁ ঠিক আছে, যেরকম দেখেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে আমি প্রথম যখন বনানী করাইল বস্তিতে কাজ শুরু করি বা ভাসান থেকে কাজ শুরু করি, আমাকে কিন্তু এখানে কাজের সুযোগ বা যাওয়ার সুযোগ দেয়নি। ওখানে বড় দলগুলির সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটটা আমাদেরকে বাধা দিয়েছে। আমি প্রথম যেদিন করাইল বস্তিতে আগুন লাগলো সেদিনকে আমি ওখানে গিয়েছিলাম, আমি যখন ভিতরে ঢুকতে চেয়েছিলাম আমাকে ঢুকতে দেওয়া হয়নি, সিন্ডিকেটটা আমাকে দেয়নি। এবং আমি দেখেছি যে বড় দলের দুই নেতা, তখন অবশ্য আন্দালিব প্রার্থ ছিল, তারেক রহমান ছিল না, তো সেই সুযোগটা আমাকে করে দেয়নি। আমাকে ওখান থেকে তারা বলেছে যে না, আপনি যেই প্রার্থী হোক না হোক আপনার ভিতরে যেতে পারবেন না, এখানে যাওয়ার কোনো পারমিশন আপনাদেরকে দেওয়া হবে না, এবং এক প্রকার থ্রেটই আমাকে দিয়েছিল। তো সেই জায়গায় এই স্ল্যাম এরিয়াগুলিতে কাজ করা খুব কষ্টের জায়গা বা দুরূহ ব্যাপার আমি যদি বলি। কারণ এইসব জায়গায় আপনি কাজ করতে গেলে আপনি সিন্ডিকেটের জন্য কাজ করতে পারবেন না সহজে, কোনো প্রচারণা চালাতে তো দূরের কথা। তো আমি যেটা করেছি যে আমি আমার যারা কর্মী আছে তাদেরকে দিয়ে আমি বলেছি যে তোমরা কোনো বলবা না যে কোনো প্রার্থীর পক্ষে তোমরা আসছো, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা বলবা যে তোমরা এনজিও। এভাবে কিন্তু আমি ওখান থেকে আমার যে স্থানীয় ইশতেহার, মানুষের যে কি সমস্যাগুলি, এই সমস্যাগুলি জানার চেষ্টা করছি। তো এটা একটা বিশাল সমস্যার জায়গা আপনি যেটা বললেন, আড়াল নিতে হয়েছে নির্বাচন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আড়াল নিতে হয়েছে। তবে পাশাপাশি আবার আমি এটাও বলবো যে আমাদের 17 পরিবেশ, যেহেতু এখানে ডিপ্লোম্যাটিক জোন, বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষরা এখানে আছেন, সেখানে আমি মনে করব সিকিউরিটি বেশি। এখন পর্যন্ত আমি বাকি কয়দিন কী হবে বলতে পারছি না, এখন পর্যন্ত আমরা আসলে ওইরকম কোনো আমি রাস্তাঘাটে প্রচারণায় বাধার সম্মুখীন হইনি, এক্সেপ্ট এই বস্তিগুলিতে ছাড়া, বিকজ এই বস্তিগুলিতেই কিন্তু ভোট বেশি। এটা কি শুধু দুই বড় দলের সিন্ডিকেটের কথা যেটা বলছেন সেই অংশ থেকেই, নাকি হচ্ছে প্রশাসনিক জায়গা থেকেও কোনো বাধা আছে? না, প্রশাসনের ওখান থেকে, প্রশাসনের জায়গা থেকে নেই, একদম বড় দলের সিন্ডিকেটগুলোর জায়গা থেকে বাধার মুখে পড়েছেন। আচ্ছা, আপনি একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো যে আপনি ওই আসন ঘিরে আপনি যে প্রচার চালাচ্ছেন, সেই প্রচারে আসলে আপনি
প্রতিশ্রুতির জায়গা যেটা দিয়েছেন, নিরাপদ খাদ্য, নিরাপদ যাতায়াত, নারীদের নিরাপদ পরিবেশ নারীদের জন্য, এই ধরনের অনেকগুলো প্রতিশ্রুতির জায়গা আছে। পাশাপাশি আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে আপনার সমস্যা জানান। আপনি সমস্যা জানতে চেয়েছেন এবং আপনার লিফলেট যেটা আমাদের নজরে এলো সেখানেও আপনি সমস্যা জানতে চেয়ে কিছু নাম্বার বা কিছু কন্ট্যাক্টস আপনি দিয়েছেন। জি। এখন পর্যন্ত এইটাতে কেমন সাড়া পেয়েছেন? নাম্বারগুলোতে বা যে কন্ট্যাক্টসগুলো দিয়েছেন সেখানে আসলে মানুষ জানাচ্ছে তাদের সমস্যাগুলো? হ্যাঁ, জানাচ্ছে। আমি কিরকম ভালোই এটা? সাড়া পাচ্ছি। আমি এখানে আমার যে ক্যাম্পেইন টিম, তাদের নাম্বার দেওয়া হয়েছে। তো তারা আমাদেরকে জানায় আসলে এইখানে যেই সমস্যার কথাগুলি আমরা বলছি, বেসিক্যালি কিন্তু এগুলি কিন্তু আপনার মানে বেসিক সমস্যা। আমরা যদি ইশতেহারটা দেখি, এই ইশতেহার দেখব যে আমাদের কিছু কমন সমস্যা কিন্তু সবারই আছে ইশতেহারে। আর কিছু সমস্যা আছে যেটা আমি বলতে পারি জাতীয় সমস্যা। সেগুলো কিন্তু একার পক্ষে একটা আসন থেকে কিন্তু আপনি না, সেটা solve করতে জাতীয়ভাবে, পারবেন না। সেটা জাতীয়ভাবে সংসদের করতে মধ্য হবে। দিয়ে। হ্যাঁ, তো আমি এখানে মজার ব্যাপার হলো যখন এটা দিয়েছি অনেকেই এরকম আমার ক্যাম্পেইন টিমে ফোন করেছে, বলেছে যে আপনারা তো এরকম একটা সমস্যার কথা লিখেননি, বা এই সমস্যাটা আপনারা আসলে কি আপনারা করতে পারবেন কি পারবেন না, বা বলছে যে সবাই তো প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়, তারপরে তো আর তাদেরকে আমরা পাই না, আপনাকে কি পাওয়া যাবে কি না, এরকম কিন্তু প্রশ্ন করে তারা ফোন করে। আমার জিজ্ঞাসা এটার করে। সাথে একটা কাউন্টার কোশ্চেন যেটা ছিল যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়, মানে সমস্যাটা ধরেন একটা একটা রাজনৈতিক দল, তার একজন প্রার্থী, তিনি যে নির্বাচনের সময়টাতে যেটা করেন যে ওই আসনটিতে বিদ্যমান সমস্যাগুলোর এক ধরনের চিহ্নায়ন, তার হয়তো নির্বাচনী প্রচার দল বা পুরোটা মিলে একটা চিহ্নায়ন করেন। চিহ্নায়ন করে তারপরে গিয়ে উনি এইটার একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করেন যে এইটার মধ্য থেকে উনি আসলে কোনগুলোকে ফোকাস করে প্রচারটা চালাবেন। আপনার ক্ষেত্রে আমরা দেখলাম যে আপনি আসলে প্রায়োরিটি লিস্টটা এই প্রচারের মধ্য দিয়ে তৈরি করতে চাচ্ছেন, এটা কেন? না দেখেন, আমি আগেও বলেছি যে ইশতেহার যেটা আছে সেটা আমি এখনো প্রকাশ করিনি। আমি ইশতেহারটা আমি শুরুতেই বলেছিলাম, যেদিনকার প্রেস ক্লাবে আমি প্রথম আমি যেদিন ডিক্লেয়ার করি যে আমি রাজনীতিতে আসব, আমার কথা ছিল যে আমরা যে ঐক্যমতের ইশতেহারটা করব, এই ইশতেহারটা যেসব দলের প্রার্থী আছেন এবং স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের কাছে আমরা পেশ করব। তো এখানে কিছু কিছু সমস্যা থাকতে পারে যেটা হয়তো বা আমার মানে জানা ছিল না, এরকম হতে পারে। তো সে জায়গায় আমরা যদি একজন প্রার্থীর কাছে আমি যদি আমার ইশতেহারটা পেশ করি এবং তারটাও যদি আমি নেই, তাহলে যেটা হবে যে এমন কিছু ইশতেহারে প্রবলেম থাকতে পারে যেটা আমি উল্লেখ করিনি, আবার তারটাও থাকতে পারে সে উল্লেখ করিনি। এই যে একটা সহযোগিতামূলক রাজনীতি ঐক্যের জায়গায়, সে জায়গায় কিন্তু কাজটা করা মানে সম্ভব। এবং সেজন্যই আমি হয়তোবা 7 তারিখে ইনশাল্লাহ আমি প্রেস ক্লাবে আমার স্থানীয় ইশতেহার আমি সকল দলের প্রার্থী এবং তাদের মনোনীত যদি কেউ থাকেন বড় দলের যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু আমি এটা সব দলকে মিলে করব। যারা 12 জন আছে এই 12 জন দলকে নিয়েই আমি করতে চাচ্ছি, যারা প্রার্থী আছেন। আর যেটা আপনি বললেন যে লিফলেটের মধ্যে উল্লেখ করার কথা বললেন, যে দেখেন লিফলেটটা কিন্তু নির্বাচনের আগে সবাই পড়ছে, কিন্তু ইশতেহারটা কিন্তু আসলে সবার কাছে যাবে না। এটা দলের কাছে যাবে বা এটা মিডিয়াতে হয়তো বা কিছু প্রকাশ পেতে পারে। তো এই লিফলেটটার মধ্যেই কিন্তু আমরা যে বেসিক পয়েন্টগুলি সেগুলি কিন্তু আমরা সর্ট আউট করে এগুলি আমরা মানুষের সাথে এখন পর্যন্ত আপনারা যেই প্রসঙ্গগুলো নিয়ে প্রশ্ন করেছেন যে যানজট সমাধান কিভাবে হবে, এই ধরনের কিছু প্রশ্ন লিফলেটে আছে বা এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা জানতেও চাইছেন। পরিবেশ কিভাবে রক্ষা করব, মাদক মুক্ত করতে হবে কিভাবে করব, নিত্যপণ্যের দাম আওতার মধ্যে রাখতে হবে বা কমাতে হবে, সেই জায়গাটা আমরা কিভাবে করব, চিকিৎসা কিভাবে মানুষের দোরগোড়ায় নিয়ে যাব, দুর্নীতি কিভাবে মিনিমাইজ করা যাবে, এই প্রশ্নগুলো আপনারা করেছেন। এখন পর্যন্ত যে রেসপন্সগুলো আপনারা পাচ্ছেন সেখানে এই বিষয়ে আসলে প্রায়োরিটিটা কি মনে হচ্ছে? মানুষ আসলে কোনটা বেশি চাইছে? দেখেন, মানুষের মৌলিক যে চাহিদা সেটা হলো 5টি: অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান এবং চিকিৎসা। আমার এলাকাতে সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে চিকিৎসা। চিকিৎসাটা সমস্যা হলো আমাদের ওইখানে এলাকাতে 17 আসনে শুধুমাত্র একটি হলো আপনার জেনারেল হসপিটাল, কুর্মিটোলা জেনারেল হসপিটাল। তো দেখেন, একটি লোক, একটি চাকরিজীবীর কথা যদি আমি ধরি, সে যখন একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে যায় ডাক্তারের কাছে, তাকে লাইন ধরে থাকতে হয়। তো তার তো একটা নির্দিষ্ট সময় বাঁধা অফিসের। দেখা যায় যে সে সেদিনকে ডাক্তারকে দেখালো, কিন্তু তাকে অনেক রিপোর্টগুলি করতে দেওয়া হলো, কিন্তু সেদিন সে পারছে না,
সে আবার চলে যাচ্ছে, পরের দিন আবার সে অফিস থেকে ছুটি নিয়ে আসছে, রিপোর্ট নিচ্ছে। এইভাবে যে তার সময়টা নষ্ট হয়। তো এর জন্য যেটা আমাদের দরকার হচ্ছে হলো হাসপাতালের সংখ্যা, জেনারেল হসপিটালের সংখ্যা বাড়াতে হবে, যেটা আমাদের 17 আসনে একদম নেই। আছে স্পেশালাইজড কিছু হসপিটাল আছে। দ্বিতীয়ত হলো ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে। তারপরে যেটা সমস্যা সেটা হচ্ছে যানজটের একটা সমস্যা। এটা সারা বাংলাদেশের সমস্যা, আমাদের 17 আসনের শুধু সমস্যা না। এটাকে আমরা কিভাবে করা যায়, আমি সেদিনকে আমি বসেছিলাম আপনার এখন যে আমাদের উত্তরের যে প্রশাসক আছেন, তো তার সাথে বসেছিলাম। তো সে কাজ করছে যে আমরা নতুন কিছু অ্যাপ তৈরি করার চেষ্টা করছি, যেভাবে আমরা এটা সমাধান করতে পারবো কিনা। এবং আপনার যারা চালক আছে তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে বলতে হবে, অটোরিকশার যে ঝামেলাটা আছে তাদেরকে যদি আমরা ভালো মতো ট্রেনিং দিতে পারি, বোঝাতে পারি, তাহলে কিন্তু সম্ভব। হয়তো বা পুরোপুরি সম্ভব না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা সাকসেসফুল হব। তারপর হচ্ছে শিক্ষার যে জায়গাটা দেখেন, এই যে আমি যদি আপনাকে এই বস্তি এলাকাগুলি কথা যদি বলি, এই বস্তি এলাকায় কিন্তু যেই আপনার দেখেন একটি কিন্তু ডে কেয়ার নেই। তো এই যে ডে কেয়ারের ক্রাইসিসটা আসলে পুরো রাজধানী পুরোটাতেই নেই। ওইখানে একটা ডে কেয়ার ছিল, ব্র্যাকের কোনো একটা সময় ছিল, কিন্তু সেটা এখন চালু নেই। সেটা আমরা ব্যবস্থা করব, সেটা কিভাবে চালু করা যায়। প্লাস এখানে বই খাতা পেন্সিলের অভাব আছে, কিছু স্কুলে যেতে পারে না। তো আমরা যেরকম বস্তিগুলিতে আমরা চিন্তা করেছি যে এই আপনার ভাসানটেক বা মহাখালী সাততলা বস্তি, বনানী করাল বস্তিতে আমরা যদি কিছু ক্লিনিক, যে স্পেশালাইজড ডক্টর আমার দরকার নেই, কিছু ক্লিনিক থাকবে নর্মাল ডেঙ্গু, চিকুনগুনিয়া, সর্দি কাশি জ্বর এগুলির জন্য। কিছু যদি আমরা ছোট যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠান, মানে ওরকম বড় দরকার নেই, ছোট বিদ্যালয় টাইপের যদি আমি করে দিতে পারি, যেখানে ওরা কম পয়সায় ওরা আপনার পড়াশোনাটা চালিয়ে নিতে পারবে। তো এগুলি কিন্তু করতে হবে। কারণ দেখেন এই যে বস্তি এলাকার যত মানুষ, এরা কিন্তু আমাদের উচ্চ শ্রেণীর লোকদের কিন্তু সার্ভিস দিচ্ছে, আমাদের 17 আসনের এলাকা, তাই না? তারা তো দিচ্ছে এখানে সার্ভিস। তো তারা যখন কাজে যাচ্ছে তার বাচ্চাটাকে কাদের কাছে রেখে যাবে? এই জন্য ডে কেয়ার দরকার। তাদের যে আপনার বাচ্চারা দেখা যাচ্ছে যে সে যে আয় করছে, কিন্তু সে কিন্তু আপনার সে টাকা দিয়ে পড়ালেখা বা বাচ্চাকে মানে খাতা কলম পেন্সিল দিতে পারছে না। তো বড় মানে প্রতিশ্রুতি না দিয়ে আমি মনে করি যে মানুষের মৌলিক যে বেসিক যে চাহিদাগুলি, এইগুলি যদি প্রত্যেকটা প্রার্থী আমরা যদি সলভ করার চেষ্টা করি, আস্তে আস্তে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি এআই এর যেই রিয়েলিটি, সেই এআই এর কৃত্রিম বুদ্ধিমত্তার যেই প্রসার ঘটছে, এই ফেজে আসলে কর্মসংস্থানের নিয়ে যে শঙ্কা সেটাকে অ্যাড্রেস করেছেন, এবং সেইখানে আপনি বলছেন যে প্রস্তুত করার বিষয়টি, এটা একটা পাশাপাশি কর্মসংস্থানের বৃদ্ধিরও এক ধরনের পজিশন আপনার আছে। তো এই দুটোকে আপনি আসলে এই যে এআই এর সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য, অভিযোজিত হওয়ার জন্য বা এটার জন্য প্রস্তুত হওয়ার জন্য আসলে কিভাবে কাজ করবেন, আপনার মডেলটা কি? এআই অটোমেশনের যুগে আসলে আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদেরকে আসলে ইনস্টিটিউশন বানাতে হবে এটার প্রশিক্ষণের জন্য। এটার এআই দিয়ে তো আসলে আমরা দুই ধরনের, মানে আমরা সুফলও পাচ্ছি, আমরা কুফলও পাচ্ছি। এটা কি ঢাকা 17 কেন্দ্রিক আপনি করার চিন্তা করছেন, নাকি হচ্ছে এটা আপনি ন্যাশনাল ফেজের কথা? ন্যাশনাল ফেজই আমাদের এটা চিন্তা করা উচিত। আমাদের এটা প্রত্যেকটা যে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিগুলিতে যদি এরকম একটা ইনস্টিটিউশন, মানে আলাদা যদি একটা মানে যদি ল্যাব টাইপের কিছু করে দেওয়া যায়, যেখানে প্রশিক্ষণ নিতে পারবে। এবং এআই অটোমেশনের আসলে আমি যেটা আপনাকে বললাম যে এখানে যেরকম চাকরির সুযোগও আছে, আবার চাকরি হারানোর ভয় আছে। কিন্তু এটা আমাদের মানে অনেক সময় দেখা যাচ্ছে যে একদম যে আমরা লাভবান হচ্ছি না এআই অটোমেশন দিয়ে, সেটা বলাটা ভুল হবে। এই অটোমেশন দিয়ে কিন্তু আমরা এআই দিয়ে মানে তাৎক্ষণিক কিন্তু আমরা অনেক উৎপাদনের গতি বাড়ছে, আমরা অনেক কিছুই আমরা কিন্তু সহজেই কিন্তু আমরা সলভ করতে পারছি। তো এটা আমার মনে হয় যে মানে আমরা আসলে এই এআই অটোমেশনটা কোন দিকে আমরা নিয়ে যাব, সেটা একটা লক্ষ্য থাকা উচিত, সেটা একটা ফোকাস থাকা উচিত, যে এটাকে আমরা চাইলে কিন্তু আমরা ভালো দিকে নিতে যাই। সেজন্য কিন্তু যে আমি আপনাকে বললাম যে ইনস্টিটিউশন থাকতে হবে, সেখানে যারা এআই অটোমেশন এক্সপার্ট আছে, তারা যদি এটার সুফল কুফল যদি বোঝাতে পারে, ট্রেনিং দিতে পারে, তাহলে এটা আমি মনে করি যে কোনো অসুবিধার কোনো কারণ না। এই এআই রিলেটেড বা কর্মসংস্থান নিয়ে কিন্তু আপনার আসনের যে আপনার প্রতিদ্বন্দ্বী তারেক রহমান বা জামায়াত ইসলামের যে প্রার্থী যিনি আছেন, তারাও কিন্তু এই একই পজিশন থেকে কিন্তু বা এই কথাগুলো কিন্তু বলছেন। সামাজিক নিরাপত্তার প্রসঙ্গগুলো আসছে, চিকিৎসা এই প্রসঙ্গগুলো আসছে, কড়াইলের কথা আসছে,
বা নিম্ন আয়ের মানুষ যারা আছেন তাদের কথা আসছে, কর্মসংস্থানের কথা আসছে। তো সেই জায়গায় কেন ভোটাররা তাদের দিকে না হেলে আপনার দিকে হেলবে কেন? দেখেন, আমি বারবার বলছি যে আসলে আমাদের এখন সময়টা কোনো দল বা মার্কা দেখে দেওয়ার না। আমার মনে হয় যে আমরা যদি দল এবং মার্কা না দেখে ব্যক্তি বিশেষ যদি দেখি, সে প্রার্থীটাকে, ব্যক্তিটাকে, হ্যাঁ, তিনি কতটা আমাদের জন্য কাজ করতে পারবেন, আমার মনে হয় এখন সময় হচ্ছে হলো প্রার্থী দেখে ভোট দেওয়ার। আর যেসব দলরা এখান থেকে দাঁড়িয়েছেন, প্রার্থী যারা আছেন, তারা কিন্তু, যে আমি একটা বলেছি যে তারা অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন, অনেক বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এই যে বড় বড় প্রতিশ্রুতিগুলিকে আসলে কিন্তু তারা কি, মানে এটা কি সফল হবেন নাকি ওই জায়গায়, বা রক্ষা করতে পারবেন কি না প্রতিশ্রুতির জায়গায়? কারণ আলটিমেটলি এই বড় বড় যে প্রতিশ্রুতিগুলি আছে, এগুলি যদি আপনি সলভ করতে যান, তাহলে কিন্তু জনগণের টাকা দিয়ে আপনাকে করতে হবে, তাছাড়া দলের টাকা দিয়ে তো করা সম্ভব নয়। তো আমার কথা একটাই, যে যারা আছেন তারা তো, মানে তাদেরকে তো নতুনদেরকে একটু সুযোগ করে দিতে হবে। আর আমি আসলে এই রাজনীতিতে এসেছি, আমি আসলে এখান জনগণ নিয়ে কাজ করার জন্যই কিন্তু আমি এসেছি, যে আমি দীর্ঘ সময়, আমি আমার বাকি জীবন, আল্লাহ আমাকে যতদিন হায়াত দিবেন, আমি মানুষের কল্যাণে কাজ করব। তো আমার যে এখানে যে প্রতিশ্রুতিগুলি আমি যা বলতে চাচ্ছি মানুষকে, সেগুলি যদি মানুষ মনে করে, যারা ভোটার আছে, যারা জনগণ, আমি শুধু ভোটারের কথা বলবো না, কারণ ভোটারের সংখ্যা তো কম, পুরা ফ্যামিলির কথা যদি আমি ধরি, কারণ দেশটা হচ্ছে একটা, আমার বাবা বলতেন দেশ একটি সংসার। তো আসলে এই দেশটা কিন্তু এখন ভালো নেই, দেশটা একটা অসুস্থ অবস্থায় আছে। তো এই দেশকে আমাদের সবাই মিলে সুস্থ করতে হবে। তো আমার এই কথাগুলি যদি প্রত্যেকটি যারা ভোটার আছে বা যারা এই এলাকায় বসবাস করেন 17-তে, তারা যদি মনে করেন যে আমি প্রতিশ্রুতি রাখতে পারবো, কারণ আমি সবসময় বলছি যে আমি ছিলাম, থাকবো, এমন না যে আমি এখন প্রতিশ্রুতি দিলাম, ভোট হলো, এরপরে আপনি আমাকে পাবেন না। আমি যদি নাও জিততে পারি, তারপরেও কিন্তু আমি আপনার নির্বাচনে পাশে জয়ী এসে না থাকবো। হলেও আপনি না হলেও থাকবেন। আমি থাকবো, এবং আমি যে জয়ী হবেন তার সাথে মিলেই আমি কাজ করতে চাচ্ছি। তাহলেই তো একটি সংসার ভালো করা যাবে, সুস্থ রাখা যাবে। তাহলে প্রতিদ্বন্দ্বিতা কেন? আপনি বলছেন যে সহযোগিতা হোক রাজনীতির নতুন ভাষা। জি, এবং আপনি বলছেন যে চূড়ান্ত ইশতেহারটি, যেটা হয়তো 7 তারিখ হয়তো আপনি সবাইকে নিয়ে দিতে আমি চাচ্ছেন, দিতে চাচ্ছি। সেই জায়গায় তাহলে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের নিয়েই ইশতেহারটি দিতে যাচ্ছেন। প্রতিদ্বন্দ্বীরা তো এই ইশতেহার দিচ্ছে না, আপনি ইশতেহারটি দিচ্ছেন। জি, তাহলে সে কেন আসবে? বা আপনি তাহলে তার সঙ্গে তাকে নিয়েই যদি ইশতেহারটি দেন, তাহলে কেন প্রতিদ্বন্দ্বিতা করছেন? দেখেন, অন্যান্য প্রার্থী যদি এই ইশতেহারটি নিতে না আসেন, তাহলে তো আমি ধরেই নিব যে তারা মানুষের জন্য কাজ করতে চাচ্ছেন না। আচ্ছা। তারা নর্মালি একটা ইশতেহার দেওয়ার দরকার, তারা দিচ্ছেন। না, তারা তো তাদের মতো করে ইশতেহার দিচ্ছে। হ্যাঁ, দিচ্ছেন, কিন্তু ইশতেহারটি দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে আমি যে ইশতেহারটা তৈরি করেছি ওয়ার্ডে ওয়ার্ডে যে তো আমি যে প্রবলেমগুলি আমি তুলে ধরছি, সে প্রবলেমগুলি তো আপনার ইশতেহারে নাও থাকতে পারে, অন্য একটি দলের ইশতেহারে নাও থাকতে পারে। আবার ঠিক তেমনি উনি যদি কোনো সমস্যা পেয়ে থাকেন যেটা আমি উল্লেখ করিনি, তো সেটা মিলেই তো, যদি যখন আমরা কাজ করব, তখনই তো আমার এলাকার উন্নয়ন হবে, মানুষের কল্যাণ হবে, আমাদের জনগণরা না, ভালো তারা তো থাকবে। আলাদা আলাদা দল থেকে নির্বাচন করছেন বা হ্যাঁ। আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করছেন, তো তাদের এই জায়গায় কিছু মত পার্থক্য আছে বলেই হ্যাঁ, তাহলে আলাদা নির্বাচনের তো প্রয়োজন থাকছে না। না, দেখেন, প্রতিদ্বন্দ্বিতার জায়গা তো প্রতিদ্বন্দ্বী থাকবেই, কারণ দেখেন এক একজন তো এক এক দল থেকে, এক একজনের নীতি পলিসি এক এক রকম হতে পারে, পলিসি তো বিভিন্ন হতে পারে। আরেকটি প্রার্থীর পলিসির সাথে তো আমার পলিসি মিলবে না কোনো সময়, সে জায়গা তো অবশ্যই, যেহেতু নির্বাচন হচ্ছে, ভোট হচ্ছে, সেখানে তো একটা প্রতিদ্বন্দ্বীর জায়গা অবশ্যই আছে। কিন্তু ব্যাপার হচ্ছে, যদি আপনি পলিসির কথা চিন্তা করেন, পলিসি তো সবার এক না, কিন্তু না। আমরা যদি, আমি সেই প্রশ্নটাই করছি। জি, কিন্তু আমরা যদি এই যে বেসিক সমস্যাগুলি, এইগুলি নিয়ে যদি একসাথে কাজ করতে পারি, তাহলে কি এটা মানুষের জন্য করা হবে না? অবশ্যই মানুষের জন্য করা করা হবে। হবে না? আমি প্রশ্নটা করছি বাংলাদেশের রাজনৈতিক যে চর্চা জি, বা হচ্ছে রাজনৈতিক দলগুলো সাধারণত ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে যখন নির্বাচনে যায়, তখন সে তার মতো করে ওই আসন বা জাতীয় সমস্যা, এই জায়গাগুলোকে নিজের মতো করে চিহ্নায়ন করে সে এক ধরনের প্রতিশ্রুতির মধ্য দিয়ে যায়। তো সে তার প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে সে আপনার প্রতিশ্রুতির সঙ্গে বা এই যে সহযোগিতার ভাষা, এটা খুবই শুনতে ভালো বা এটা খুবই চমৎকার ভাষ্য উদ্যোগও বটে। তো এই সহযোগিতা হোক রাজনীতির নতুন ভাষা, এটা আপনি
মানে বাস্তবিকভাবে কতটুকু আশাবাদী? আপনি বলছেন যে কড়াইলে আপনি কাজ করতে গিয়ে সিন্ডিকেটের বাধার মুখে পড়ছেন। তাহলে আপনি এই রিয়েলিটির মাঝখানে দাঁড়িয়ে এই যে সহযোগিতা হোক রাজনীতির নতুন ভাষা, এটা আমরা বহু বছর ধরে শুনে আসছি, এটা আদৌ কতটুকু বাস্তব? এটা আসলে বাস্তবের ক্ষেত্রে দেখেন, এটা বাস্তবায়ন করা খুব একটা কঠিন কাজ না। এটা হচ্ছে হলো মানুষের আপনার আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করছে যে আপনার কতটুক ইচ্ছা মানুষের জন্য কাজ করার। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আপনি যদি চিন্তা করেন যে না আমাদের পলিসি বিভিন্ন হতে পারে, পলিসি ভিন্ন হোক, কিন্তু আমরা একটি জায়গায় যেয়ে আমরা একমত থাকব, সেটা হলো যে সহযোগিতামূলক রাজনীতি করব। এবং আরেকটি দল বলুক না বলুক, আমি তো বলছি, এটাই তো আমার মানে নতুনত্ব। আমি তো চাইছি যে আমি যারা মানে প্রিভিয়াসলি যারা আপনার যেভাবে রাজনীতি তারা করে এসেছেন, যে পলিসি যে নীতি মেনে এসেছেন, তার থেকে তো আমি নতুন কিছু করার জন্যই তো আমি এসেছি, তাই না? আমি তো চাইবই যে আমাকে মানুষ কেন ভালোবাসবে, আমাকে মানুষ কেন ভোট দিবে। আমার ভিতর যদি মানুষ কোনো প্রতিশ্রুতি না পায়, কোনো যদি নতুনত্ব না পায়, যে না আচ্ছা উনি তো এই কথা বলেছেন সহযোগিতা করবেন, বাকিরা তো কেউ বলেন না, বাকিরা তো সহযোগিতামূলকভাবে কাজ করতে চান না, তাহলে তো উনিই ঠিক আছেন আমাদের জন্য। সেটাই তো আমি চাবো, এটাই তো আমার স্ট্যান্ড। যে আমি চাবো হচ্ছে হলো যে আপনারা যেটা এতদিন বলেননি, দেখেন আমি সবসময় বলছি যে আমি কিন্তু পজিটিভ রাজনীতি করব, আমি কোনো নেগেটিভ রাজনীতিতে বিশ্বাসী না। প্রিভিয়াসলি কারা কী করেছে, কে চুরি করেছে, কে কী করলো না করলো, সেটা দেখার আমাদের সময় নেই। আমাদের দেশটা অসুস্থ, সুস্থ করতে হবে। আমরা যেটা করব ভবিষ্যতে কিসে ভালো মানুষের, সেটার দিকে আমাদের ফোকাস থাকতে হবে। দেশের অসুস্থতাটা ঠিক করতে হবে ফোকাস। কোন জায়গায়? দেশের অসুস্থতা তো আপনি যদি বলেন, প্রথমে তো আসলে আমাদের যেটা বলতে হবে যে আমরা যে সবসময় বলি যে গণতন্ত্র নিয়ে কথা বলি, সেই জায়গাটাই তো আসলে আমরা ঠিক নেই। মানুষের অধিকারের জায়গায় আমরা ঠিক নেই। আমার তো আসলে আমার কোনো জায়গায় দাঁড়িয়ে যে আমি আমার অধিকার নিয়ে কথা বলবো, সেই জায়গাটাও তো এখনো তৈরি হয়নি। সত্যি কথা বলতে আসলে আমরা তো আসলে স্বাধীন হয়েও এখন পর্যন্ত স্বাধীন হইনি। 5 আগস্ট তো একটা বলা হলো যে দ্বিতীয় স্বাধীনতা এলো। জি। তো সেই ক্ষেত্রে এর পরেও এলো না। না, এখন পর্যন্ত আমি মনে করব যে এখনো সেই জায়গাটি আমরা আসলে যেতে পারিনি, সত্যি কথা বলতে। এখন ভবিষ্যতে কি হবে খুব বলা মুশকিল। এখন যেরকম অবস্থা আমরা দেখছি, সেখান থেকে বেরোতে হলে যদি আমরা ওই সহযোগিতামূলক রাজনীতি না করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে আসলে আমরা বলতে পারবো না যে আমরা গণতন্ত্রের চর্চার মধ্যে আছি, বা গণতন্ত্র আমরা ফিরিয়ে এনেছি, বা এখন দেশে গণতন্ত্র আছে, বা গণতন্ত্রের চর্চার দিকে যাচ্ছি, এটা আমরা বলতে পারবো না। কারণ আমার তো মনে হয় যে এখন যেই অবস্থা দেখছি, যে কাদা ছোড়াছুড়ি দেখছি প্রার্থীদের মধ্যে, হ্যাঁ, এইখান থেকে যদি না বেরোই, তাহলে তো এমনও হতে পারে যে ভবিষ্যতে আরেকটা স্বাধীনতা দরকার হতে পারে, প্রয়োজন হতে পারে। সেটা তৃতীয়। আচ্ছা, আপনি বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বিভিন্ন জায়গা থেকে স্বাভাবিকভাবে জহির রায়হানের প্রসঙ্গ বারবারই আসে। আমি একেবারে একটু ওই প্রশ্নটাতে যাওয়ার আগে একটা জিনিস জানতে চাই, জহির রায়হানকে আপনি কত বয়স পর্যন্ত দেখেছেন? আমার বয়স তখন 1 বছর ছিল। 1 বছর। আমি নিতান্তই ছোট ছিলাম। বাবার স্মৃতি সেই অর্থে কি আছে? না, বাবার স্মৃতি আমার একদম নেই। আমি যা শুনেছি আমার মার কাছে শুনেছি, আমি তার গল্পে পড়েছি, আমি তার মানে চলচ্চিত্রে দেখেছি, এবং মানুষের কাছ থেকে শুনে আমি যতটুকু আমি বাবা সম্পর্কে জেনেছি। তার লেখা, তাকে নিয়ে লেখা এই জায়গাগুলোর মধ্য দিয়ে বাবার সাথে যাপনটা আসলে এর মধ্য দিয়ে থেকেই, হ্যাঁ, এই থেকেই আমি বাবার সম্পর্কে, বাবার আদর্শটা আমি ধারণ করে আছি। আচ্ছা, তো জহির রায়হান বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে খুবই উচ্চকণ্ঠ ছিলেন। তিনি তার লেখা, চলচ্চিত্র সব জায়গাতেই তিনি এই ভাষ্যটি বারবার এসেছে, ভাষার প্রশ্নে খুবই উচ্চকণ্ঠ ছিলেন। আপনি নিজেও বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময় মুক্তিযুদ্ধ সর্বাগ্রে এই ধরনের এক বক্তব্য এসেছে। 1971 স্বাধীনতা, এই প্রসঙ্গ, যে ওই স্বাধীনতা ওই সময়টাতেও সেভাবে আমরা বাস্তবে আনতে পারিনি বলে, বা সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারিনি বলে বাংলাদেশ এখনো ঘুরে দাঁড়ায়, যেটা আপনি অসুস্থতা বলছেন। এখন মুক্তিযুদ্ধ এই টোটাল গেল 1-1.5 বছর বা এই কিছু কালের মধ্যে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার এক ধরনের প্রয়াস আমরা দেখেছি বিভিন্ন মহল থেকে। এই বিষয়ে আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন একজন রাজনীতিক, বা আরো করে যদি বলি যে জহির রায়হানের সন্তান হিসেবে যদি বলি, বা এই টোটাল নিজের আত্মপরিচয় বাংলাদেশের মানুষ হিসেবে এবং একজন রাজনীতিক হিসেবে? না, আপনি কি মুক্তিযোদ্ধাকে অস্বীকার করতে পারবেন? মুক্তিযোদ্ধার চেতনাটাকে অস্বীকার করার কোনো জায়গাই তো নেই। আজকে যদি মুক্তিযুদ্ধ না হতো,
যদি মুক্তিযুদ্ধটা না হতো তাহলে তো আমরা স্বাধীন হতে পারতাম না। যদি আমি বলছি পুরোপুরি স্বাধীনতার জায়গাটা আমরা কোনো যেতে পারিনি। তো মুক্তিযুদ্ধ যদি না হতো তাহলে তো 2400 হতো না, জুলাই বিপ্লব তো হতো না। তো সেটাকে তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। সেটা তো আমি যদি একজন জনগণ হিসাবে বলি তাও তো আমি বলবো যে সেটাকে 71-এর যে চেতনা, যে মূল্যবোধ, সেটাকে তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। কিন্তু এই সময়টাতে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আসছে, যেমন কাদা ছোড়াছড়ির কথা আপনি বললেন, যে বিএনপি এবং জামায়াত ইসলামী এই মুহূর্তে তারা প্রতিদ্বন্দ্বিতায় সবচেয়ে এগিয়ে থাকা দুই দল, এবং তাদের মধ্যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এক ধরনের তর্ক বিতর্ক হচ্ছে। যে এমন বক্তব্য আসছে যে কিছুকাল পরে, এটা বিএনপির পক্ষ থেকে আসা বক্তব্য, যে কিছুকাল পরে হয়তো দেখা যাবে যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব আসলে জামায়াত ইসলামী দিয়েছে, এই ধরনের দাবিও করা হবে, বা এই ধরনের কিছু বক্তব্য। এটা রাজনৈতিক বক্তব্য আমরা ধরে নিলাম, কিন্তু মুক্তিযুদ্ধ ভীষণভাবেই এই নির্বাচনে আলোচনায় আছে। তো এই যে বক্তব্যগুলো, এটা পপুলিস্ট বক্তব্য হোক বা যেভাবে, এটা কিন্তু পাবলিক পেরিফেরিতে আসছে। এই বক্তব্যগুলোকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো আসলে আমি তো বলছি বারবার যে আমরা যে নির্বাচনের জন্য যে স্ট্যান্ডগুলি নেই, আমরা যে অনাকাঙ্ক্ষিত যে কথাগুলি যে আমরা বারবার বলি, সেখান থেকে তো সরে আসতে হবে। কারণ আমি নির্বাচনে দাঁড়িয়েছি, কিসের জন্য দাঁড়িয়েছি? আমি এই দেশটাকে ভালো করার জন্য, দেশের জন্য, আমার 17 আসনের জন্য, আমার জনগণের জন্য আমি দাঁড়িয়েছি। সে জায়গায় দাঁড়িয়ে কি আমি মুক্তিযোদ্ধা নিয়ে কাদা ছোড়াছুড়ি করে, এগুলি নিয়ে যদি কাদাছড়ি করি, তাহলে কি আমি কি ভোটটা বেশি পাবো? এটাই আমার কথা। যে আমি কি 71-এর পক্ষে বললাম, তাহলে আমি ভোটটা বেশি পেলাম। আমি 71-এর পক্ষে কথা বললাম না, তাহলে আমি ভোটটা বেশি পেলাম। ব্যাপারটা যদি এই হয়ে দাঁড়ায়, তাহলে তো আমরা ওই জায়গায় স্থির থাকবো, আমরা তো সামনের দিকে এগোতে পারবো না কোনোভাবে, তাই না? তো মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন হয়েছে। আমার মনে হয় যে 52-র ভাষা আন্দোলন, তারপরে যে মুক্তিযুদ্ধের কথা বললেন, এগুলিকে যদি আমরা একটা জায়গায় রেখে আমরা যদি অন্য আলাপ করি, তাহলে আমার মনে হয় কিন্তু আমরা একটা জায়গায় যেতে পারবো। কিন্তু সেটা তো অন্য রাজনীতিকরা তো করছেন না। করছেন না বলেই তো আমি বলছি যে আমার বক্তব্য ওইখানেই, যে আমরা যে পজিটিভ রাজনীতি, সেটা তো আমরা করতে চাচ্ছি না। আমরা প্রিভিয়াস যদি প্রবলেমগুলিকে অ্যারাইজ করি, কে কি করেছেন, কোন সরকার কি করেছেন, কোন ব্যক্তি বিশেষ কি করেছেন, সেটা নিয়ে আলাপ করলে তো দেশ তো ওই একটা জায়গায় থেকে যাবে, দেশপ্রেম তো আর আসবে না। দেশপ্রেম যদি আনতে হয়, তাহলে তো আপনার ওই কথাগুলি জায়গা থেকে সরে এসে মানুষের সমস্যা নিয়ে কথা বলতে হবে। একটি মানুষ একজনকে ভোট দিচ্ছে, কি জন্য ভোট দিচ্ছে? সে তো চায় তার সমস্যার সমাধান হোক, তাই না? দেখেন, আমাদের মধ্যে দেশপ্রেম অবশ্যই আছে, আমি যে বলবো না যে দেশপ্রেম নেই। অবশ্যই আমাদের দেশপ্রেমের জায়গাটা অনেক ভারী, অনেক বেশি। কিন্তু সেটাকে মানে আমার মনে হয় যে পরিচ্ছন্নতার একটা জায়গায় রাখতে হবে, সেটা খুব ক্লিয়ার থাকতে হবে যে না, দেশপ্রেমের জায়গায় আমরা দেশপ্রেম, আমরা সবাই একত্রে আমরা দাঁড়াবো। ওই জায়গায় যদি কোনো বাধার জায়গায় চলে আসে, তাহলে আমাদেরকে সকলে মিলে দেশপ্রেমের জায়গায় আমাদের কিন্তু এক হতে হবে। এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ওই জায়গা থেকে যদি আমরা সরে যাই যে আচ্ছা ঠিক আছে, তাহলে দেশটা তো গোল্লা যাবে। যদি আমি চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, সে বলতেছে বলুক না, আমি পিছনে থাকি, সে সামনে আছে সামনে থাকুক, আমি পিছনে থাকি, আমি সেফ সাইডে থাকি, তাহলে তো দেশের উন্নতি হলো না। তাহলে তো আমরা তো বাইরের বহির্বিশ্বের অনেকেই তো তাহলে সুযোগ নিবে এই দেশটাকে নিয়ে। বহির্বিশ্বের প্রসঙ্গটা যেহেতু এলোই, আমি একদম শেষ দিকে আলাপের, যে এই নির্বাচনে, আসন্ন 12 ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে নানা ধরনের আলোচনা চলছে। কেউ অভিযোগ করছে যে অমুক দলকে ভারত সমর্থন করছে, কেউ বলছে অমুক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করছে, এবং এই নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও নানা ধরনের খবর প্রকাশ হচ্ছে, যেটা দেখে আমরা কখনো কখনো চমকেও যাচ্ছি। সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, জামায়াতের প্রসঙ্গ এসেছে যে যুক্তরাষ্ট্র তাকে সমর্থন দিচ্ছে, এই ধরনের এক ধরনের বক্তব্য ছড়িয়েছে। বিএনপিকে ভারত সমর্থন দিচ্ছে, এই ধরনের এক ধরনের বক্তব্য জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে। এই যে আলোচনাগুলো, বা এক্ষেত্রে কখনো কখনো তুরস্কের প্রসঙ্গ আসছে, তো এই যে আলোচনাগুলো আসলে বাংলাদেশের মানুষ আসলে নির্বাচনটা করছে কিনা, মানে একজন প্রার্থী হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি কি দেখছেন? বাংলাদেশের মানুষই তো ভোট দেবে নাকি? অবশ্যই বাংলাদেশের মানুষ ভোট দিবে, এটা তো অনস্বীকার্য। ভোট তো দিবেই, এবং আমি বলবো যে এবার ভোট দিতে যেতে হবে মানুষকে। এবার যদি মানুষ ভোট দিতে না যায়,
তাহলে তো আসলে আমাদের ওই মূল্যবোধের জায়গা তো আমরা আসলে যেতে পারবো না। তো আমাদেরকে অবশ্যই ভোট দিতে যেতে হবে, এবং প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার হচ্ছে হলো ভোট দেওয়া, সেটা তার মৌলিক অধিকার যে আমি ভোট দিয়েছি। দ্বিতীয়ত কথা হচ্ছে যে দেখেন, বহির্বিশ্বের যে আপনি বলছেন যে প্রভাব, সেই প্রভাবের জায়গায় আসলে এটা কিন্তু সত্যি কথা, মানে বহির্বিশ্বের প্রভাব থাকবেই। এটা হতে পারে যে পলিসিগত অনুযায়ী, পলিসিগত জায়গায় হয়তো বা কোন দল কোন দলকে মানে দেশকে সমর্থন দিচ্ছে, বা কোন দেশ কোন দলকে সমর্থন দিচ্ছে, সেটা আমি বলতে চাচ্ছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানে শুধু আপনি যদি ভারত বা ইউএসের কথা বলেন, আমি শুধু বলবো যে তা নয়, আমাদের তো ইউরোপিয়ান ইউনিয়ন আছেন, তারা আছেন, আফ্রিকা আছেন, এশিয়া আছেন, জোন আছেন, তো সার্ক কান্ট্রি আছেন। তো এদের সবারই কিন্তু একটা প্রভাব থাকতেই পারে। মানে আপনাকে দেশকে যদি উন্নত করতে হয়, তো তাদের সাহায্য তো আপনাকে নিতেই হবে, আপনি যেদিকেই আপনি কাজ করবেন। এবং আমাদের ভৌগোলিক অবস্থানে যে জায়গায় আমরা আছি বাংলাদেশ, তার আশেপাশের যে দেশের একটা প্রভাব, এটা সবসময় ছিল, এটা থাকবে, এটা আসলে দূর করা সম্ভব নয়। তো যেটা আপনি বলছেন যে সাপোর্ট দেওয়া, যে কোনো দেশ কোন দলকে সাপোর্ট দিচ্ছে না দিচ্ছে, সেটা হয়তো বা নীতিগত জায়গায় দিতেই পারে, হয়তো বা একটা ভালো যোগাযোগ তাদের মধ্যে থাকতেই পারে। সেটা নিয়ে তো আসলে আমার মনে হয় যে চিন্তার কোনো কারণ আমি দেখছি বহির্বিশ্বের না। এই প্রভাবের কারণে নির্বাচনের ফলে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা, বা হচ্ছে ফল উল্টে দিয়ে পাল্টে দিয়ে দেওয়ার এক ধরনের বিষয় আসতে পারে কিনা, এমন কিছু কি আপনি দেখছেন? সেটার একটা সুযোগ আছে, মানে হ্যাঁ, সেটা সম্ভব, সেটা একটা প্রভাব ফেলবেই, এটা আমি বলতে পারছি। কারণ আমি যা দেখছি যে দুটো দলের যে আপনার আলাপ আলোচনা, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সমর্থন হয়তো বা কেউ কোনো দেশের নিচ্ছে। তো সে জায়গাটা দাঁড়িয়ে আসলে এই যে বহির্বিশ্বের দল, দেখেন আপনি এই যে বাইরের যে দেশগুলো, এই দেশগুলিকে তো চিন্তা করতে হবে যে বাংলাদেশকে নিয়ে তারা কি করতে পারবে। বাংলাদেশ তো আসলে একটা এমন একটা জায়গা যে তাদেরও তো এখানে অনেক কাজ করার সুযোগ আছে। বহির্বিশ্বের দেশদের যদি বলি, যে আমাদের গার্মেন্টসের কথা আমি যদি বলি, এত কম টাকার যে লেবার পাওয়া যায় এই দেশে, এটা তো কোথাও পাবে না, কোনো দেশেই পাওয়া যায় না। চায়নাতে সম্ভব, চায়নাতে এখন গার্মেন্টসের কাজ করছে না। তো সেক্ষেত্রে আমি মনে করব যে তারা তো বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে, আমাদের এই দেশটাকে নিয়ে চিন্তা করছে তারা, যে আমার এই দেশটাকে নিয়ে কিভাবে কাজ করা যায়, কিভাবে কাজে লাগানো যায়। তাদের ইন্টারেস্ট আছে, অবশ্যই ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট না থাকলে বাংলাদেশকে নিয়ে এত মাতামাতি করার তো কিছু নাই। যেরকম দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন, আমি তো মনে করি যে ইউরোপিয়ান ইউনিয়নের মানে আরও বেশি অংশগ্রহণ করা উচিত, তাদের আরও আসা উচিত। নট অনলি আমি ভারতের কথা বলবো, বা পাকিস্তানের কথা বলবো, বা ইউএসের কথা বলবো, ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু এগিয়ে আসা উচিত। আমাদের সম্ভাবনাময় দেশ, হ্যাঁ, এবং সবই সম্ভব আমাদের দেশে। তা আমাদের দেশের যে প্রাকৃতিক যে আছে আপনার রিসোর্স আছে, সেটাকে তো যদি কাজে লাগাতে পারে, তাহলে তো আমরাই উন্নত হব। আমরা আমাদের দেশের লোক, মানে দেশের মানুষের হবে আপনার কি বলে, মানে যে কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে তারা লাভবান হবে, আমরাই লাভবান হব। তো সেই জায়গায় আমি মনে করি যে বাইরের দেশের প্রভাব থাকবেই, কিন্তু নির্বাচনে আপনি যেটা বললেন লাস্টে, যে নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে, সেখানে কিন্তু আমরা প্রিভিয়াস দেখেছি যে ইউএসএ নির্বাচনে যদি আপনি দেখেন, যেবার ডোনাল্ড ট্রাম্প করেছিলেন এবং হিলারি ক্লিন্টন, হ্যাঁ 2016 সালে, সেখানেও কিন্তু এরকম একটা আমরা শুনেছি যে আরেকটি দেশ, রাশিয়ার একটা প্রভাব আমরা দেখেছি। তো এটা অস্বীকার করার কিছু নাই, এটার সম্ভাবনা থাকতে পারে। সেবারের আলোচনাটা তো ছিল যে জিতেছিলেন আসলে হিলারি, তাকে হচ্ছে ফেলে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করে দিয়েছে রাশিয়ার প্রভাবের কারণে, এবং সেটা নিয়ে অভিশংসন প্রস্তাব পর্যন্ত উঠেছিল। বাংলাদেশের ক্ষেত্রে, মানে খোদ যুক্তরাষ্ট্রে যদি এই ঘটনা ঘটে থাকে, বাংলাদেশের মাইটের জায়গা বা শক্তির জায়গা তো আসলে যুক্তরাষ্ট্রের মতো কোনোভাবেই না, তার সাথে তুলনাযোগ্যও নয়। তো সেই জায়গায় বাংলাদেশ নিয়ে খেলার মধ্যে আছে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, তুরস্ক, পাকিস্তান, এই নানা শক্তিশালী দেশগুলো আছে। সেখানে এই যে ডোনাল্ড ট্রাম্পকে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসেছিলেন রুশ হস্তক্ষেপের কারণে, বাংলাদেশে কি হতে পারে? দেখেন, এই সুযোগটা আমরা করে দিচ্ছি, এই সুযোগটা আমরা করে দিচ্ছি, আমাদের যে বড় বড় দলগুলি আছে তারা করে দিচ্ছে।
এখান থেকে আসলে আমার মনে হয় আমাদের দেশের জনগণের ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়াতে হবে মানে আমি যে বলেছি যে ভৌগোলিক অবস্থানে তো আমরা আসলে এমন একটা জায়গায় আছি, সেই জায়গায় হয়তো বা আমাদের অনেক সাহায্যের প্রয়োজন, যে কোনো ক্ষেত্রে আমাদের সাহায্যের দরকার আছে। এখন আমরা কাকে চুজ করব সেটা হলো একটা চিন্তার বিষয়। আমাদের জন্য কারা ভালো হবে সেটা আসলে দেখার বিষয়। তো সে পর্যন্ত আসলে আমাদের দেশের সাধারণ জনগণরা কিন্তু এতটা ব্যাপক চিন্তা ভাবনা করে না। কারণ সে জায়গায় যদি চিন্তা ভাবনা করতো তাহলে কিন্তু এই 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 প্রশ্নগুলো এখন উঠতো না। তো সে জায়গায় আমি মনে করি যে হ্যাঁ, আসলে আমি সরাসরি এখনো ওইভাবে আপনাকে বলতে পারবো না যে আসলে এই নির্বাচনকে ঘিরে কোন কোন দেশ কি করতে চাচ্ছে, কিন্তু সুযোগটা আমরা করে দিচ্ছি, এটা আমি বলতে পারবো। ধন্যবাদ তপু রায়হান। নির্বাচন 12 ফেব্রুয়ারি, এখন জোরদার প্রচার চলছে। প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, নিজেদের ইশতেহার দিচ্ছেন, নিজেদের প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু এই ঢাকা শহরে, ঢাকা 17 আসনে তপু রায়হান লড়ছেন একটু আলাদা ফর্মে, আলাদাভাবে। তিনি বরং ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের কোনটি বেশি সমস্যা, কোন সমস্যাটি সবার আগে সমাধান করা প্রয়োজন সেটা তিনি জানতে চাইছেন, এবং সেটার ভিত্তিতে তিনি তার ইশতেহার গড়ছেন। এবং তিনি বলছেন সহযোগিতা হোক রাজনীতির নতুন ভাষা। এই ভাষাটার কথা, এই ভাষ্যটার কথা আমরা বহু দিন ধরে শুনে আসছি। এই ভাষ্যটা শেষ পর্যন্ত এদেশের রাজনীতিকেরা, যারা বহুদিন ধরে রাজনীতি করে আসছেন, তারা শেষ পর্যন্ত এই ভাষাটা শিখবেন কিনা বা এই ভাষায় কথা বলবেন কিনা, নির্বাচিত যেই হন মানুষের হয়ে তারা একসঙ্গে প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ ভোটের আগে যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের পরামর্শ, তাদেরকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করবেন কিনা, সে প্রশ্নটি আসছে। পাশাপাশি আরেকটি প্রশ্ন যেটা আলোচনার শেষ দিকে এলো, সেটা হচ্ছে বহিঃশক্তি বাংলাদেশ নিয়ে ভাবছে, বাংলাদেশ নিয়ে তারা আগ্রহী, বাংলাদেশ আসলে বাংলাদেশ নিয়ে কতটুকু ভাবছে, এই প্রশ্নটি থাকছে। আপনারা আপনাদের মতামত জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে। ধন্যবাদ।